অবশেষে ওসমান হাদি হত্যা নিয়ে আমার এই চ্যানেলে আমি যে তথ্য দিয়েছিলাম, যে কথা বলেছিলাম, সন্দেহের দায়রায় যাদের রেখেছিলাম, সম্ভাব্য খুনি কারা হতে পারে এই বিষয়ে আমার ধারণা দিয়েছিলাম, ঠিক সেই সন্দেহ সত্যি হলো। গত 26শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর এই দুদিন আমি দুটো ভিডিও করি হাদি হত্যার সম্ভাব্য কারণ ও খুনি কে বা কারা হতে পারে এই বিষয় নিয়ে। যা সন্দেহ করেছিলাম আজ প্রমাণ হলো তাই। যারা আমার আগের দুটো ভিডিও দেখেননি তারা দয়া করে দেখে নিলে আরও ভালো করে বুঝতে পারবেন আমি কি বলেছিলাম। 26শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বরের দুটি ভিডিও। এবার আসি আজকের আলোচ্য বিষয়ে। ওসমান হাদি হত্যার নেপথ্যে কারা, কেন তাকে হত্যা করা হয়, পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁয় রাজ্য পুলিশের হাতে ধরা পড়া আসামিদের বিস্ফোরক জবানবন্দি কি তথ্য দিচ্ছে, এই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের সীমান্ত রাজনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় এক বিশাল বিস্ফোরণ ঘটে গেছে। বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত দুজন ঘাতক ধরা পড়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বনগাঁ শহরে। কিন্তু তাদের গ্রেপ্তারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে দেয়া তাদের জবানবন্দি। এই জবানবন্দি থেকে বোঝা যাচ্ছে যে হাদির ওপরে গুলিবর্ষণের সাথে সাথেই যেটা বলেছিলেন বাংলাদেশের পুলিশ, যে হাদি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসছে এবং তাকে আশ্রয় যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ এবং ভারতের যোগসাজশে এই হত্যা ঘটনা, এই গুলিকাণ্ড ঘটেছে, এটা তখন বলা হয়েছিল। পরে এখন জানা যাচ্ছে যে সেই খবরটা যে কতটা ভুল খবর এবং আসলে হাদি হত্যার সাথে কারা যুক্ত হত্যাকাণ্ডের চেষ্টার সঙ্গে, এবং আলটিমেটলি তার মৃত্যু হয় সিঙ্গাপুরে। কি বলেছে এই জবানবন্দি? নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জবানবন্দিতে বেরিয়ে এসেছে এমন কিছু নাম এবং এমন কিছু তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। পাকিস্তান দূতাবাসের ভূমিকা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী নেতা, কারা ছিল এই হত্যার মূল ছক তৈরিকারী, কারা ছিল? আজ আমরা এই ঘটনার পরতে পরতে লুকিয়ে থাকা চাঞ্চল্যকর সব তথ্য বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল যে বাংলাদেশের হাই প্রোফাইল একটি হত্যাকাণ্ডের আসামিরা কলকাতায় গা ঢাকা দিয়ে আছে। তারা মূলত শিলিগুড়ি হয়ে কলকাতায় প্রবেশ করেছিল এবং কলকাতায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর চরের সহযোগিতায় তারা লুকিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আসন্ন ভোটের কারণে ও ব্যাপক আধা সামরিক বাহিনীর উপস্থিতির জন্য এই সন্ত্রাসী চর, কলকাতায় সন্ত্রাসীদের যে চর আছে সেই চর তাদেরকে লুকিয়ে রাখতে পারেনি, লুকিয়ে রাখার দায়িত্বে রাখতে চায়নি নিজেদের কাছে। রাজ্য গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছে যায়। রাজ্য গোয়েন্দারাও দুজনের খবর, এই দুই খুনির ঘাতকের খবর পেয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ যখন তাদের কলকাতায় ধরার ছক কষছে, ঠিক তখনই ঘাতকরা টের পেয়ে যায়, তারা বুঝতে পারে কলকাতায় তারা নিরাপদ নয়। তাই তারা গতকাল বনগাঁ সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবরে প্রকাশ, সীমান্ত পেরিয়ে তাদের আদালতে আত্মসমর্পণের প্ল্যান ছিল, কারণ তাদের ধারণা ছিল ভারতে ধরা পড়ার চেয়ে দেশে ফিরে যাওয়া এখন তাদের জন্য সহজ হতে পারে এবং সুবিধারও হতে পারে তাদের ভবিষ্যৎ। কিন্তু বনগাঁয় ওত পেতে থাকা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আর সেই জিজ্ঞাসাবাদে তাদের মুখ থেকেই বেরিয়ে আসে একের পর এক বোমা। ঘাতকদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ওসমান হাদিকে হত্যার পর
তারা সরাসরি আত্মগোপন করেছিল, মানে লুকিয়েছিল কোথায়? ঢাকার পাকিস্তান দূতাবাসে। এ কথা আমি যেমন বলেছিলাম আমার আগের ভিডিওতে, তেমনই বলেছেন বাংলাদেশের ব্লিটস পত্রিকার সম্পাদক। তিনিও বলেছেন এই একই কথা। তিনিও বলেছিলেন পাকিস্তান দূতাবাসে লুকিয়ে থাকার কথা। ভাবুন একবার, একটি দেশের মাটিতে হত্যাকাণ্ড ঘটিয়ে অন্য একটি দেশের দূতাবাসে তারা নিরাপদ আশ্রয় পায়। তারা সেখানে কতদিন ছিল? তাদের জবানবন্দি অনুযায়ী বাংলাদেশে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই ছিল। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে জামাত এনসিপি জোট, যারা এই হত্যার পরিকল্পনার সাথে যুক্ত, সেই জোট ভোটের পর ক্ষমতায় বসলে তাদের যা হোক একটা বিচারের ব্যবস্থা করে, মানে একটা প্রহসন তৈরি করে প্রমাণ অভাবে তাদের খালাস দেয়া হবে। কিন্তু নির্বাচনে যখন জামাত জোটের পরাজয় নিশ্চিত হয়, তখন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অংশের সহায়তায় তাদের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পুশ করা হয়। সেখান থেকে তারা চলে যায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং পরে শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে, আগেই বলেছি, তারা স্থানীয় সন্ত্রাসীদের একটি চরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা দায়িত্ব নিতে, অজ্ঞাত কারণ আর কিছুই নয়, ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু এখানে তো সব ডাবল ক্রস থাকে, ডাবল এজেন্টও থাকে। তারা একসাথে সন্ত্রাসীদেরও এজেন্টের কাজ করে, আবার সেই খবর সরকারকেও তারা জানিয়ে দেয়, এমন লোকও থাকে। আর সেখান থেকেই তাদের বিপদের শুরু, কারণ এই খবরটা পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের কাছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অংশে। কারা এই ওসমান হাদিকে হত্যার মেটিকুলাস ডিজাইন, হ্যাঁ এটাও একটা মেটিকুলাস ডিজাইন, এটা কারা তৈরি করেছিল? এতদিন অনেক জল্পনা কল্পনা হয়েছে ভারতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। অনেকে ভারত বা আওয়ামী লীগের দিকে আঙুল তোলার চেষ্টা করেছেন। এই অনেকের মধ্যে ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা মাথা, তারাও শুরু থেকে কোরাস গান গেয়েছে যে এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং ভারত। কিন্তু আসামিদের জবানবন্দি পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তারা স্পষ্টভাবে স্বীকার করেছে যে এই হত্যার মূল চক্রান্তকারী ছিল তিনজন প্রভাবশালী ব্যক্তি। জামাতের একজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হিসেবে পরিচিত এক ছাত্র নেতা, যিনি বর্তমান সময় বাংলাদেশে অত্যন্ত পরিচিত, খুব বড় মাপের নেতা, এবং ইনকিলাব মঞ্চের একজন নেতা, যিনি হাদির খুব কাছের মানুষ। সবচেয়ে বড় বিষয় হলো, ঘাতকরা স্বীকার করেছে যে ভারত কিংবা আওয়ামী লীগের কেউ তাদের এই কাজের জন্য টাকা বা নির্দেশনা দেয়নি। এটি ছিল সম্পূর্ণ একটি পরিকল্পিত অভ্যন্তরীণ অপারেশন, যার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, এবং সেই অস্থিরতা থেকে ভোট হলে ভোটের ফায়দা তোলা। অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কেউ ছিলেন যারা এই হত্যাকাণ্ডের ফলে উদ্ভূত পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র করেছিল। তারা সফল হতে পারেনি সেনাবাহিনীর বিরোধিতায়, আন্তর্জাতিক চাপ, সেই চাপের ফলে। সেটা অন্য প্রসঙ্গ, এখানে সেই প্রসঙ্গে আর আসছি না। এই জবানবন্দি পাওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশ আর দেরি করেনি, তারা পুরো রিপোর্ট পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সূত্রের খবর, ভারত সরকার ইতিমধ্যে এই গোয়েন্দা রিপোর্ট আনুষ্ঠানিকভাবে সরকারকে, বর্তমান বিএনপি সরকারকে হস্তান্তর করেছে। এই খবরটি আসার পর থেকেই দু দেশের রাজনৈতিক মহলে
যাকে বলে একেবারে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের ভেতরে থাকা কোনো ব্যক্তি বা ইনকিলাব মঞ্চের সম্পৃক্ততা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক বড়, এখন অন্তর্বর্তীকালীন সরকার নয়, এখন তো হচ্ছে বিএনপি সরকার, কিন্তু সেই তৎকালীন অন্তর্বর্তী সরকারের যারা মাথা ছিলেন তাদের অনেকের কাছেই এটা একটা বড় বিপদের লক্ষণ হিসেবে এবং বিপদের বিষয় হিসেবে দাঁড়াবে। অনেকেই সন্দেহ করছেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসতে শুরু করেছে। যদি এই ঘাতকদের দাবি সত্যি হয় তবে বাংলাদেশের সাম্প্রতিক অনেক ঘটনার পেছনের মাস্টার মাইন্ডদের মুখোশ খুলে যেতে পারে। দর্শক, এই পুরো ঘটনাটি এখন এক বিশাল রহস্যের মোড় নিয়েছে। যারা এতদিন ভারতকে দোষারোপ করার চেষ্টা করেছিল, ঘাতকদের এই জবানবন্দি তাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে। কেন পাকিস্তান দূতাবাস তাদের আশ্রয় দিল? কেন সরকার পরিবর্তনের সম্ভাবনা আসতেই তড়িঘড়ি করে ঘাতকদের ভারতে ঢোকানো হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, হাদি হত্যার নেপথ্যে থাকা সেই ছাত্র নেতা বা ইনকিলাব মঞ্চের প্রাক্তন নেতার বর্তমান অবস্থানটা কি? তারা কি ভাবছে? তাদের সামনে কি বিপদ আসতে চলেছে? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? এই জবানবন্দি কি বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন মোড় আনবে, নাকি এর গভীরে আরও বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ করার আগে একটি ডিসক্লেমার: হাদি হত্যাকাণ্ড আপাত দৃষ্টিতে একটি মেটিকুলাস ডিজাইন। এই সম্পর্কিত এবং যে জবানবন্দির কথা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আসামিদের দেয়া যে প্রাথমিক জবানবন্দি, যার উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন, সেটা একটি তদন্ত অধীন বিষয় এবং সেটা গোপনীয় বিষয়। তবু তা সত্ত্বেও যেসব খবর বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র মারফত জানতে পেরেছি, এখানে সেই খবরটি দিলাম। ভালো থাকবেন। ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি সাম্প্রতিক রাজনীতিতে নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্টের জন্ম দিতে পারত, কিন্তু আমরা নিশ্চয়ই খুবই সতর্কতার সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল তাদের সতর্কতার কারণে ষড়যন্ত্রকারীরা বিশেষ কোনো সফল হতে পারেনি। এবং একথা আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দাদের অনেকেই নিশ্চিত হয়েছিলেন যে হাদি হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ খেলার অংশ। এমন পরিকল্পনাও নাকি ছিল যে ইউনূস সরকার ঠিকঠাক মতন ষড়যন্ত্রকারীদের পক্ষে কাজ করতে না পারলে ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে নতুন কোনো পরিকল্পনার বাস্তবায়ন তারা করবে। এবং আমরা তো এই বিষয়টিও লক্ষ্য করেছি যে হাদি হত্যাকাণ্ডের তদন্তে ইউনূস সরকারের খুব বেশি আগ্রহ ছিল না, একটা অনীহা তাদের মধ্যে আমরা সবসময় লক্ষ্য করেছি। যখন ইনকিলাব মঞ্চ হঠাৎ করে জ্বলে উঠল, তার পেছনে অনেক রহস্য। বঙ্গভবন ঘেরাও করতে যমুনা ঘেরাও করতে যাবে, তাদের দাবি ছিল যে জাতিসংঘের অধীনে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করতে হবে। এই যে নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এমন একটি দাবি ইনকিলাব মঞ্চ তুলে ধরল, সেটিও অনেক রহস্যের জন্ম দিয়েছিল। যাই হোক, একটা পর্যায়ে বাধ্য হয়ে তারা একটি নামমাত্র চিঠি দিয়েছিল জাতিসংঘের কাছে এই বিষয় তদন্ত করতে। এই সব কিছু নাটকের অংশ আমরা জানতাম। এখন যেটি জানা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের আসামিরা যে ধরা পড়লেন তাতে নাটকীয় মোড় নিতে যাচ্ছে, এবং সেই নাটকীয় মোড়গুলো যদি সত্যি সত্যিই জনগণের সামনে উপস্থাপিত হয়, তাহলে নিশ্চয়ই অনেকেই আকাশ থেকে পড়বেন। তফসিল ঘোষণার পরপরই 12ই ডিসেম্বর রাজনীতিতে একটি নতুন মোড় নিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর বিষয়টি যখন বাংলাদেশে এসে পৌঁছলো, তখন
2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের সঙ্গে জড়িত আহ, ছাত্রদের একটি অংশ বা ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অনেকে ক্ষোভে ফেটে পড়লেন। ক্ষোভ ঠিকই মানুষের মধ্যে জন্মেছিল, কিন্তু এই ক্ষোভকে কারা ইউজ করতে চেয়েছিল আমরা ফলশ্রুতি দেখেছি। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটে যেই নারকীয় তাণ্ডব চালানো হলো তার পিছনে কারা ছিল তাও আমরা জানি। এবং শরীফ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাও অনেক কাছে প্রশ্নবিদ্ধ ছিল। হ্যাঁ, হাদির জানাজা অনেক মানুষ হয়েছেন, হতেই পারেন, কিন্তু যে পরিমাণ মানুষ হয়েছিল এটি তো ওপেন সিক্রেট ছিল। সেখানে একটি বিশেষ রাজনৈতিক শক্তির নেতা কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সবাই যে কোনো অবস্থাতেই হাদির জানাজাতে উপস্থিত থাকে। কেন এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো তখন থেকেই কানাঘুষা আকারে চলছে, কিন্তু এখন সব স্পষ্ট হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের পর আমরা দেখলাম যে বিএনপির হেভিওয়েট প্রার্থী নির্বাচনের জন্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিষোদ্গার শুরু হলো। হাদি হত্যাকাণ্ডের জন্য অভিযোগের তীরটি মির্জা আব্বাসের দিকেই একটি পক্ষ খুব দ্রুত বেরতে লাগলো। আবার অন্যদিকে খুব সহজে আওয়ামী লীগকে টার্গেট করা হলো যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির লোকেরা হাদিকে হত্যা করেছে। হাদিকে হত্যা করে লাভ কি? বলা হচ্ছিল যে আওয়ামী লীগ একটি হসপস তৈরি করতে চায়, কিন্তু হসপসটি আসলে কারা তৈরি করতে চেয়েছিল? ঘোলা জলে মাছ শিকার করতে কারা চেয়েছিল তা আস্তে আস্তে বেরিয়ে পড়বে, যদি কিনা বর্তমান সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে হাদি হত্যার তদন্তটি তারা চালাতে চায়। অথবা এরই মধ্যে কেউ কেউ আগে থেকেই বলে রেখেছে যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে যেন জজ মিয়া নাটক সাজানো না হয়। এটি কারা বলেছেন তাও আমরা জানি। এত আগে ভাগে আবার জজ মিয়া নাটক সাজানোর বিষয়টি তুলনা আকারে নিয়ে আসার কারণ কি হতে পারে? যারা বলছেন তাদের মধ্যেই কি সন্দেহ যে আসলে কে কখন কিভাবে আটকে যায়? কারো কারো মতে যে ইউনূস সরকারের 18 মাসে প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর বা ডিজিএফআইয়ের যে ধরনের সাজেশন ছিল বা পরামর্শ ছিল, অথবা তাদের যে নোটগুলো ছিল বা রিপোর্টগুলো ছিল, এগুলো কখনো ভালো করে যাচাই বাছাই করা হয়নি। এবং রাষ্ট্রীয় নিরাপত্তা যখন হুমকির মুখে তখনও অনেক কিছু আড়াল করা হয় ইউনূস সরকারের সময়। তো আমরা সেই ডিজিএফআইয়ের নতুন নিয়োগকৃত প্রধান জেনারেল কায়সার কয়েকদিন আগে ভারতে গেলেন। সেখানকার গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হলেন, যেগুলো জানা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে নানানভাবে এই বিষয়গুলো উঠে আসছে। তাদের বৈঠকে যে তথ্য আদান প্রদান, সেখান থেকে নিশ্চিত হওয়া গেল যে হাদির হত্যাকারীরা ভারতে রয়েছে এবং সেখান থেকে শুটার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেপ্তার করা হয় বনগাঁ থেকে। এই ঘটনার পরপরই ঢাকায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। হাদি হত্যার সঙ্গে আসলে কারা জড়িত ছিল? কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল? কারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছিল, দীর্ঘায়িত করতে চেয়েছিল? কারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল? ওই যে একদিকে নির্বাচন প্রলম্বিত করা, অন্যদিকে আওয়ামী লীগকে টার্গেট করা, আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া, আবার অন্যদিকে মির্জা আব্বাসকে কেন্দ্র করে বিএনপির উপরেও দোষারোপ করা একটি অপচেষ্টা। এবং একথাও তো আমরা জানি ডক্টর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এবং তাদের এই ষড়যন্ত্রের কারণে আবার কয়েকজন উপদেষ্টা একটি টাইম ফ্রেম বেঁধে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এই সময়ের মধ্যে নির্বাচন না হলে তারা আর পারবেন না, তারা বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন। এবং যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছিল তাদের কেউ কেউ কি বিশেষ কোনো শক্তির সঙ্গে হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিল? অতএব মূল যে দুই আসামি ভারতে ধরা পড়ল,
তাদেরকে কেন্দ্র করে যে তদন্ত কাজ সামনে এগিয়ে যাবে, নিঃসন্দেহে এর পেছনের শক্তিগুলো কারা তা অনেকাংশেই বেরিয়ে আসবে। এবং আমার ধারণা এই বিষয়টি সরকার এটি নিয়ে অনেক দূর যাবে। তবে এটাও সত্য কথা, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাম্প্রতিক যে রাজনৈতিক সংস্কৃতি যেই আমাদেরকে যেই অভিজ্ঞতার কথা বলে, তা হচ্ছে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাগুলো সংশ্লিষ্ট সরকারগুলো সবসময় নিজেদের পক্ষে কাজ করে। আমরা জানি না যে আসলে এবারও তেমনটি হবে কি না, তবে একটু আগে যেটি বললাম যে আমার ধারণা এটি নিয়ে সরকার, বর্তমান বিএনপি সরকার অনেক দূর যাবে।